আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের নিয়মিত আয়োজন উদ্যোক্তার কথা নিয়ে। এবং বরাবর মতো আমাদের সাথে কিন্তু আজকে একজন অতিথি যুক্ত আছেন, তিনি কিন্তু থাকবেন পুরো সময় জুড়ে। অবশ্যই আপনারাও আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বলে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখে নিতে পারবেন। এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু চাইলে আপনি আমাদের সাথে খুব সহজে শেয়ার করে দিতে পারবেন। এবং যেহেতু আজকে আমাদের একজন অতিথি আছেন, তার কাছে আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু জানার বিষয় যদি থাকে, অবশ্যই আমাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারবেন কমেন্টের মাধ্যমে, অথবা চাইলে আপনি এসএমএস এর মাধ্যমে ম্যানুয়ালি আমাদেরকে আপনি জানাতে পারেন। তো চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। অতিথির যে পরিচয় পর্বটা আমি আসলে তার থেকে নিতে যাচ্ছি। আপনার পরিচয়টা আপনি যদি আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে দিয়ে দেন। ধন্যবাদ ভাইয়াকে। আমি উর্বশী দে, আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ এবং আমি হচ্ছে গয়না মেলার একজন ওনার। আমার গয়না মেলার পাশে পথ চলা থেকে শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত এখনো অবধি আমি কি করছি, সেটাই হচ্ছে আমি আজকে ভাইয়ার সাথে এবং আপনাদের সকলের সাথে আড্ডার সাথে আপনাদের সবাইকে জানাবো। ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন গয়না মেলা নামক একটি প্ল্যাটফর্মের ওনার বা স্বত্বাধিকারী উর্বশী দে আপু আছেন আমাদের সাথে। তিনি কিন্তু থাকবেন তার উদ্যোক্তা জীবনের পথ চলার শুরু থেকে একদম বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ তার পরিকল্পনা যে আছে সেগুলো নিয়েই তিনি কিন্তু আজকে আলোচনা করবেন। তিনি কিন্তু থাকবেন পুরো সময় জুড়ে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং শুধু থাকলে চলবে না, আমাদেরকে জানান দিতে হবে আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত চাইলে কিন্তু আমাদেরকে আপনি শেয়ার করে দিতে পারেন। এবং লাইভটি শেয়ার হচ্ছে কিনা ঠিকঠাক মতো আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, আমাদের ভয়েস আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। যে আপু, এই যে গয়না মেলা, এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের সাথে আপনি যুক্ত আছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন? এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, যেমন আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে মানে আমাদের যে দোকানটা, সেটাতে হচ্ছে আমরা মেয়েদের সব রকমের আইটেম সেল করি, যেমন ড্রেস, হ্যান্ডমেড জুয়েলারি, তারপর হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি। আপনারা যে কেউ হচ্ছে আমাদের গয়না মেলাটায় গেলে হচ্ছে জুতো বাদে, মানে আমাদের মেয়েদের পরনের জুতো বাদে সব রকম আইটেম আপনারা পাবেন। বিশেষ করে হচ্ছে আমাদের একটা অনলাইন পেজও আছে যেটা গয়না মেলা। আমরা প্রথমে এটা শুরু করেছিলাম হচ্ছে পেজের মাধ্যমে 2019-এ। তারপর সেটা এই পর্যন্ত এখনো আছে এবং আমাদের এই দোকানটা হয়েছে হচ্ছে 6 মাস যাবত। এর আগে হচ্ছে 2022-এ আমি আরেকজনের সাথে হচ্ছে পার্টনারে বিজনেস করতাম। তখন আমার এই গয়না মেলাই ছিল, কিন্তু তার প্রতিষ্ঠানে আমি তার সাথে ছিলাম, তখন সেটার নাম গয়না মেলা ছিল না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি গয়না মেলাটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে মুন্সিগঞ্জের মাটিতে হচ্ছে আমি এটাকে দাঁড় করাবো। তো সেই ক্ষেত্রে আমি আমার জার্নিটা শুরু করি। আমার এই জার্নিটা খুব নর্মাল ছিল না। আসলে আমি একটা মেয়ে মানুষ হিসেবে একটা দোকান করব, এটা আসলে কেউই মানে হচ্ছে আমার ফ্যামিলি থেকে ফার্স্টে আমাকে কেউই সাপোর্ট করে নাই। তো আমি আস্তে আস্তে যখন দেখলো আমার বাবা মা, আমি হচ্ছে মেলা থেকে শুরু করি, যেটা হচ্ছে আমি হচ্ছে ঢাকাতে এবং হচ্ছে মুন্সিগঞ্জে কিছু তরুণ উদ্যোক্তাদের নিয়ে মেলা হতো। ওই মেলাগুলোতে স্টল বুকিং এর টাইমে আমি হচ্ছে সবার সাথে কনভারসেশন রাখতাম, যারা যারা স্টল করতো, মানে বড় বড় আপিরা। তো তারা আমাকে বলতো, যখন স্টল হতো তখন আমি বলতাম যে আমারও একটা স্টল দরকার। সর্বপ্রথম যখন আমি স্টল দিই
তখন একজনের সাথে হচ্ছে অ্যাড হয়ে স্টল দিয়েছিলাম, কিন্তু তখন দেখার পরে আমার পরবর্তীতে মনে হয় যে আমি নিজেই একা একটা স্টল দিতে পারি। তো তারপর আমি একা একা স্টল করা শুরু করি, আস্তে আস্তে আমার পরিচিতি বাড়ে মুন্সিগঞ্জে এবং মুন্সিগঞ্জের বাইরেও, যেমন ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই জায়গাগুলোতে কিন্তু আমার প্রচুর প্রচুর কাস্টমার, যারা আমাকে প্রতিনিয়তই হচ্ছে ফলো করে এবং পাশাপাশি আমার দোকান থেকে এবং আমার পেজ থেকে অনেক কিছু কেনাকাটা করে, যেমন প্রায়। তো তারপর হচ্ছে আমি মেলা থেকে শুরু করি, পরে যখন আমার ফ্যামিলি দেখতে থাকে যে আমি আস্তে আস্তে আসলে জিনিসটার প্রতি আমার অনেক আগ্রহ, যেমন আমার বাবা মা হচ্ছে দুইজন গভর্নমেন্ট জব করে, আচ্ছা, কিন্তু আমি হচ্ছে ব্যবসার দিকে হচ্ছে একটু ঝুঁকেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ ঝুঁকে গেছে হচ্ছে ব্যবসার দিকে। তো আমার বাবা মার ক্ষেত্রে হচ্ছে আমার বাবা মা চেয়েছিল যে আমি হয়তো এরকম গভর্নমেন্ট সার্ভিস করব বা কোথাও হচ্ছে গভর্নমেন্ট জব করব, তো আমার ইচ্ছাটা এরকম ছিল না, আমার ইচ্ছাটা ছিল যে আমার নিজের একটা প্রতিষ্ঠান হবে। আচ্ছা, তো আমি সেটা পেরেছি এবং আমি চাই যে এটা আরো অনেক দূর এগিয়ে যাবে, আমি চেষ্টা করব। মানে আমার কাছে মনে হয় যে এখনই আমার বয়স, মানে এখনই আমার করার বয়স, পরবর্তীতে আর না, আমি যদি এখন এটাকে দাঁড় করাতে পারি তাহলে আমি ভবিষ্যতে আসলে গ্রো করতে পারবো আরো। ইয়েস, অবশ্যই। আসলে আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মুন্সিগঞ্জ জেলার আনাচে কানাচে যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, তাদের মেধা, তাদের সময়, তাদের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে সেই সকল মানুষদের নিয়ে আসি, তাদের কথাগুলো আমরা শুনি, আপনাদেরকে শোনাই, যাতে করে আপনারা ইন্সপিরেশন পান। তো উর্বশী দেখে ব্যক্তিগতভাবে আমি চিনি, দীর্ঘদিন যাবতীয় আমি চিনি। সে আমার ছোট বোনের ফ্রেন্ড। তো আমি যখন শুনেছি যে না সে এই সকল কাজের সাথে দক্ষ, তখন আমি খুব অবাক হয়েছিলাম যে এত ছোট বয়সে সে যাত্রা শুরু করেছে। এবং আপনারা যারা আমাদেরকে এখন দেখছেন এবং শুনছেন, তারা হয়তোবা আপুর ভয়েস শুনে বা আপুর কথা বলার যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটি শুনে বুঝে গেছেন যে আসলে আপু এই ব্যবসায়িক যেই একটা লেসন, সেই লেসনটা আসলে কতটা আয়ত্তে আনতে পেরেছেন, যার ফলে তিনি খুব সুন্দর মতো তার যে বক্তব্যটা আছে সেটা খুব স্বল্প সময়ে তিনি দিতে পেরেছেন। তো আমরা কিন্তু গয়না মেলার যে বিষয়টা, যে গয়না মেলা আসলে কি ধরনের প্ল্যাটফর্ম, সে বিষয়টা জানতে পারলাম। আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে যে আপনারা এই গয়না মেলার মাধ্যমে কি শুধুমাত্র দোকান বা আপনাদের যে আউটলেট আছে সেই আউটলেটের মাধ্যমেই আপনারা আপনাদের কাস্টমারদেরকে সেবা দিয়ে থাকেন? আপনি যেটা বলেছেন পেজের মাধ্যমেও আপনার সেবা দিয়ে থাকেন, এছাড়া আসলে কি কি ভাবে আপনার সেবা দিয়ে থাকেন? মানে আমি যেটা বুঝাতে চেয়েছি, আপনি কি শুধুমাত্র আপনার দোকানে যারা সরাসরি ফিজিক্যাল কাস্টমার যারা আছে তাদেরকে আপনি সেবা দিয়ে থাকেন, নাকি আপনি অন্য কোনো যারা ব্যবসা করছে তাদেরকেও আপনি বিভিন্ন রকম পাইকারি বা খুচরার মাধ্যমে তাদেরকে? হ্যাঁ, আমি হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে পাইকারি দিয়ে থাকি, যেমন আচ্ছা। হচ্ছে হাতের তৈরি চুড়ি। আচ্ছা। যেমন আমার হচ্ছে 12 জন কারিগর আছে, যেমন কারিগর হচ্ছে আমি কাদেরকে নিয়ে কাজ করি এটাও একটা কথা, আমি সব মেয়েদেরকে নিয়ে কাজ করি। যেমন অনেকে হচ্ছে যাদের ডিভোর্স হয়ে গেছে, তারা চলতে পারছে না, তারপর হচ্ছে যে অনেকের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সুন্দর কাজ পারে কিন্তু কাজ পাচ্ছে না। তো আমি এরকম কিছু কিছু মানুষকে হচ্ছে বেছে বেছে নিয়ে, আমার অলমোস্ট এখন 12 জন হচ্ছে মেয়ে আমার সাথে কাজ করে, এবং আমি হচ্ছে হ্যান্ডমেড চুড়ি, গহনা, তারপর হচ্ছে রেজিনের কাজ, এগুলো করি। তো এগুলো আমি ওদেরকে কাজ শেখাই, পাশাপাশি হচ্ছে আমি এগুলো পাইকারিতে হচ্ছে অন্যান্য পেজ অথবা অন্যান্য শপ, আবার অনেকেই হচ্ছে দূরে দূরে মেলা করতে যায়, তারাও হচ্ছে আমার থেকে এইসব প্রোডাক্ট নিয়ে হচ্ছে তারাও হচ্ছে তাদের ব্র্যান্ডিং করে হচ্ছে সেল করে। আচ্ছা, তার মানে আপনি শুধুমাত্র সরাসরি কনজিউমার পর্যন্ত না গিয়ে আপনি এখানে পাইকারি ভাবেও অনেককে প্রোডাক্ট সেল করে থাকেন। এই যে আপনার গয়না মেলার যে প্রোডাক্টগুলো, সেগুলো কি সব আর্টিফিশিয়াল প্রোডাক্ট, মানে যে জুয়েলারি গুলো আপনি বিক্রি করছেন? ভাইয়া সবগুলো তো আর্টিফিশিয়াল না, কিছু আচ্ছা। কিছু হচ্ছে আমার নিজের তৈরি, আবার কিছু হচ্ছে আমি কিনে এনে তারপর হচ্ছে সেল করছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে মেয়েদের জুতো বাদে প্রায় সকল ধরনের প্রোডাক্ট আপনার এখানে পাওয়া যায়। কসমেটিক আইটেম কি আপনার কাছে পাওয়া যায়? অবশ্যই ভাই, আমার কাছে কসমেটিক্স আইটেমও পাওয়া যায়। আচ্ছা, কসমেটিক্স এর মধ্যে আমাদের এখানেও কিন্তু এমন দুইজন উদ্যোক্তা বা মোস্ট প্রবাবলি একজন উদ্যোক্তা এসেছিলেন যিনি কিন্তু অর্গানিক আপনার কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আপনার আসলে কি ওইরকম ধরনের, নাকি নরমাল যে কসমেটিক্সের নরমাল দোকানগুলো? যে কসমেটিক্স গুলো আচ্ছা, আছে আচ্ছা। সেগুলোই। আচ্ছা, আচ্ছা। তার মানে এক কথা বলতে গেলে আপনারটা হলো কসমেটিক্স এন্ড জুয়েলারি টাইপ একটা হ্যাঁ ভাই। আউটলেট। আচ্ছা, এই যে আপনাদের পেজ আছে, আপনি পেজ থেকে যাত্রা শুরু করেছেন 2019 সাল থেকে। তখন কি এটা গয়না মেলা নামকরণই ছিল? হ্যাঁ, এইটার একটা কাহিনী হচ্ছে, আমি যখন আমার অনেকেই হচ্ছে বিজনেস করে, তখন এরকম ফেসবুকে অনেকেই হচ্ছে লাইভ টাইভ করতো, তো আমার ওইখান থেকে হচ্ছে মনে হইতো যে আমিও হয়তো এটা করতে পারি। তো আমি আমার বড় বোনকে, যে আমাকে এত দূর পর্যন্ত এতটা পথ নিয়ে এসেছে, আমার বড় বোনকে আমি এই ব্যাপারটা শেয়ার করি যে আমিও কিছু করতে চাই। তখন আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার মানে হাতের কাজ করতে খুব ভালো লাগতো।
আচ্ছা তারপর হচ্ছে আমি আমার আপুকে এই ব্যাপারটা জানানোর পরে আমার বোন হচ্ছে আমাকে বলে ঠিক আছে তোমাকে আমি একটা পেজ খুলে দিব। তখন আমি নতুন নতুন তখন ফোন নিয়েছিলাম। তখন হচ্ছে আপু আমাকে পেজটা খুলে দেয়। তারপর হচ্ছে আপু চিন্তা করে যে নামটা কি দেয়া যায়। তো আমি হাতের খুব সুন্দর সুন্দর গয়না বানাতে পারতাম বলে তখন আপু আমাকে বললো যে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা এটার নাম দিলাম হচ্ছে গয়না মেলা। এটা আচ্ছা। পুরোটাই হচ্ছে আমার বোনের চিন্তা ছিল। এই নামটা আসলে আমার আইডিয়া ছিল না, এটা আমার বোনের আইডিয়া ছিল। তারপর আমরা গয়না মেলা দিয়ে হচ্ছে পেজটা রানিং করি। প্রথম দিকে হচ্ছে আমি অনেক টেনশন করতাম যে সেল কেন হয় না, সেল কেন হয় না। আমি না বুঝতাম না কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে এডিটিং করতে হবে, মানে কোনোটাই আমি বুঝতাম না। তো আমার বোন আমাকে হেল্প করতো। আস্তে 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 আমি নিজেই হচ্ছে শিখে গেলাম কিভাবে এডিটিং করতে হয়, কোন টাইমে পোস্ট করতে হয়, যেই টাইমগুলোতে বেশি হচ্ছে ভিউয়ার্স ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো আস্তে আস্তে এরকম করতে করতে আমার পেজটা আসলে রানিং হয়ে যায়। এখন সেটা খুব ভালো চলছে। আপনার পেজে বর্তমান ফলোয়ার্স বা যে ফ্যান ফলোয়ার আসলে সংখ্যা কত? 2K। 2K। আচ্ছা, মানে 2019 সাল থেকে আপনার আসলে যাত্রা শুরু হয়েছে, একজন উদ্যোক্তা হিসেবে আপনি যাত্রা শুরু করেছেন এবং তার পরবর্তীতে আপনি লাস্ট 6 মাস আগে বা এরকম সময় আপনি আউটলেট নিয়েছেন, ব্যক্তিগত আউটলেট নিয়েছেন। এর আগে এর মাঝে আপনি আরেকজনের সাথে পার্টনারশিপে যুক্ত ছিলেন। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটি এখন আমি রাখতে চাচ্ছি যে আপনি একজন স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থাকাকালীন মানুষের অনেক রকমের পরিকল্পনা আছে এবং বর্তমানে এসে আসলে অনেক মানুষ কিন্তু আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন, সফল উদ্যোক্তা আছেন, তাদেরকে দেখে ইন্সপিরেশন নিয়ে তারা আসলে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করে। কিন্তু যেই সময়ের ঘটনা আপনি বললেন 2019 সাল, তখন কিন্তু আসলে এত উদ্যোক্তা ছিল না, যেটা জেনুইন কথাটা। আমি নিজেও জানি, উদ্যোক্তার কথা অনুষ্ঠান প্রচার করতেছি। আমি নিজেও জানি যে 2020 করোনা পরিস্থিতির পরেই কিন্তু মানুষ এই অনলাইনে কেনা বেচার প্রতি আসলে বেশি পরিমাণ ঝুঁকেছে। তখন করোনা পরিস্থিতির লকডাউন ছিল, লকডাউনে মানুষ বাসায় থেকে থেকে বিভিন্ন প্রোডাক্ট পাওয়ার জন্য মানে চেষ্টা করতো। তখন এই বিভিন্ন মানুষ আসলে এই অনলাইনে বিজনেস শুরু করে। তো 2019 সালে কিন্তু এরকম উদ্যোক্তাদের সংখ্যা খুব কম ছিল। তো আপনি আসলে এই পড়াশোনার ফাঁকে এসে কিভাবে আপনার মনে হলো বা কেন মনে হলো যে না, আমি আসলে এই উদ্যোক্তা হিসেবেই নিজেকে আমি প্রতিষ্ঠিত করব? আপনার বাবা মা তো আপনি চেয়েছিলেন যে আপনি একজন সরকারি এমপ্লয়ি হবেন। এটা হচ্ছে আমার একটা শখ ছিল ভাইয়া, যে আচ্ছা। গয়না মেলাটাকে আমি একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো। প্রথমে এত চিন্তা ছিল না যে আমি হচ্ছে একটা শপ নিব বা আমি একটা ওনার হব একটা প্রতিষ্ঠানের। কিন্তু হঠাৎ করে হচ্ছে আমি যখন 19 সালে এই বিজনেসটা শুরু করি, আমার ফ্যামিলির প্রতিটা মানুষ হচ্ছে, যখন অনলাইনে করতাম তখন আমার প্রতিটা মানুষই হচ্ছে আমাকে সাপোর্ট দিত। হচ্ছে যে আমার মামি বলেন বা হচ্ছে আমার চাচিরা বলেন, মানে আমাদের মধ্যে যাদেরকে বলে জেঠি, আচ্ছা। তারপর আমার হচ্ছে কাজিনরা, তারা আমাকে খুব সাপোর্ট করতো আমি যখন বসে বসে কাজ করতাম। যেমন এখনো অনেক মেলা হলে আমার হচ্ছে কাজিনরা আমাকে হেল্প করে। যেমন ওরা হচ্ছে চলে আসে, ওরা সবাই ম্যারিড কম বেশি, ওরা চলে আসে হচ্ছে আমাকে মেলায় হেল্প করার জন্য। পাশাপাশি হচ্ছে আমি আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসতে পারি নাই ভাইয়া। মানে এইটার পেছনে আমার ফ্যামিলির অনেক বড় অবদান আছে, যে এগিয়ে আসার জন্য, যে আমাকে সবাই সাপোর্ট করেছে এবং পাশাপাশি তারা আমাকে হচ্ছে উৎসাহিত করেছে যে তুমি যাও। বেসিক্যালি হচ্ছে আমি বলবো যে আমার বড় বোন আমাকে সবসময় বলে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। মানে এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, তার মানে আপনার যাত্রাটা শুরু হয়েছিল তখন আপনি আসলে এতটা বৃহৎ পরিকল্পনা করেননি না ভাই। যে না, আপনি একজন গয়নার মেলাকে নিয়ে একটি আনুষ্ঠানিক, একটা প্রাতিষ্ঠানিক রূপ আপনি দিবেন। অনলাইনে অনেকেই পেজে কাজ করে থাকেন, কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এবং বিশেষ করে আপনি যে কথাটা প্রথমে বলেছেন, আমি আপনার সাথে একমত, যে একজন নারী হয়ে একটা দোকান নেওয়া, একটা আউটলেট নেওয়া, একটা শোরুম নেওয়া, এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। ফ্যামিলিগত চাপ তো থাকেই, পারিপার্শ্বিক আরো বিভিন্ন রকম চাপ থাকে। যেমন আপনার সারা দিন সময় দিতে হয় আপনার এখানে, আপনার অন্যান্য কাজের পাশে আপনাকে একটা সময় দিতে হবে। প্লাস আপনি যেহেতু একজন নারী, আপনি একজন মহিলা, অবশ্যই আপনার সাংসারিক কাজেও আপনাকে মনোযোগ দিতে হয়। তো সবকিছু মিলে খুব ডিফিকাল্ট একটা মোমেন্টের মধ্যেও আপনি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এটা আসলে খুব বড় একটা বিষয়। এবং আমরা আশা রাখি আজকে যারা আমাদেরকে দেখছেন, যে সকল নারীরা দেখছেন, যারা হয়তো ভাবেন যে না, আমার আসলে করার মতো কিছুই নেই, তারা এরকম উর্বশীদের মতো যারা আছেন তাদেরকে দেখে আসলে ইন্সপিরেশন নিতে পারেন। যে যখন আপনার কোনো মেধা থাকবে, তখন এই মেধাটার সৃষ্টিকর্তা কর্তৃক আপনার জন্য মানে প্রেরিত একটি বিশেষ একটি মাধ্যম, যে মাধ্যমে আপনার হয়তোবা অর্থনৈতিক চাকাও ঘুরতে পারে। এবং শুধুমাত্র আপনার না, আপনার ওই যে উদ্যোক্তা হওয়ার যে মনোভাব, সেই মনোভাবে আসলে অনেক মানুষের জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে। যেমনটা আপু একটু আগে বলেছেন, 12 জন
লোক তার অধীনে কাজ করছেন, হ্যাঁ, তিনি কিন্তু তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি 12 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবং এই আমি যদি মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে বলি, মুন্সিগঞ্জে এরকম ধরনের উদ্যোক্তা যারা নিজেদের পাশাপাশি এত জনবলকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে, আমার মনে হয় না আমি খুব সহজে পাবো। যারা ফুড বিজনেস করছেন বা যারা পোশাকাদি নিয়ে কাজ করছেন, তাদের হয়তো বা যদি কোনো শোরুম থাকে বা কোনো আউটলেট থাকে, হয়তো বা 2-3 জন কর্মচারী তারা রাখেন বা 2-3 জন মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করেন। কিন্তু একটা প্রতিষ্ঠানের মাধ্যমে 12 জন মানুষকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার মতো একটি মানে খুব চমৎকার একটি কাজ করেছেন উর্বশী দে আপু। এই জন্য আমার পক্ষ থেকে, রেডিও বিক্রমপুরের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আপনি এরকম আপনার যে মনোবল, আপনার যে মনোভাব, আপনার যেই ব্যবসায়িক পরিকল্পনা, সেই পরিকল্পনা আরো বৃহৎ পরিসরে আপনি পরিধি বৃদ্ধি করুন, আরো কর্মসংস্থানে তৈরি করুন। এবং আমরা যারা মুন্সিগঞ্জে আছি, যারা আমরা দেখছি, তারা প্রত্যেকে দোয়া করি যেন আপনি ন্যাশনালি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে দেখছেন এখনো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। সাইফুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। উর্বশী দে আপু আছে আজকে গয়নার মেলা প্ল্যাটফর্ম থেকে, তিনি কিন্তু থাকবেন তার উদ্যোক্তা জীবনে পথ চলার গল্প থেকে শুরু করে তার ভবিষ্যৎ পরিকল্পনা পর্যন্ত শেয়ার করার জন্য। যারা দেখছেন তারা কিন্তু দুইটা মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। প্রথমে চলে আসতে পারেন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করবেন RBP, তারপর একটা স্পেস আপনার নাম লিখবেন, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন, শুনতে পারবেন। অবশ্যই সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে অন্যান্য যারা কমেন্টে তাদের কথাগুলো শেয়ার করছেন, ঠিক সেইভাবে কিন্তু আপনার মনের কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করে দিতে পারবেন। এছাড়াও যদি আপনি সবসময় আমাদেরকে শুনতে চান অনলাইনে, চলে যান আমাদের ওয়েবসাইটে www.radiobikrompur.com, এই লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কিন্তু আমাদের সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ আমাদেরকে শুনতে পারবেন। আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে গেলেই আমাদেরকে এখন আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন। অনেকে কিন্তু আসলে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদেরকে দেখা সম্ভব হবে না, হয়তো তার কর্ম ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে। আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি হেডফোন লাগিয়ে কিন্তু কানে আমাদের অনুষ্ঠানটি আপনি শুনতে পারবেন। এবং অবশ্যই একটা আপনাদের অনুরোধ থাকবে, যারা আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনি পোস্টটি শেয়ার করে দিবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে, এবং সবাইকে ইনভাইট করবেন আজকের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি দেখার এবং শোনার জন্য। অনেকে কিন্তু কমেন্টে আছেন, আমি একটু কমেন্টগুলো একটু নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন বর্ণা বিশ্বাস, যুক্ত আছেন, তিনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হিয়া আছেন আমাদের সাথে, শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি আমাদের সাথে আনান্না রহমান আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দীপ্তি আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। রাইসা আহমেদ আছেন যুক্ত আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি ভাবনা আক্তার আছেন, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। বৃষ্টি আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো যারা যুক্ত আছেন, যারা আমাদেরকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন SMS অথবা কমেন্টের মাধ্যমে। চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। আপু অনেকক্ষণ যাবত কিন্তু আপনার ব্যবসায়িক বিষয় নিয়ে মানে কথাবার্তা হচ্ছে, এখন কিছু ব্যক্তিগত বিষয়ে আসলে জিজ্ঞেস করি। আপু আপনি আসলে কোথায় থাকেন? আপনার মুন্সিগঞ্জ, আপনি কোন জায়গাতে আপনার বাসা? আমি হচ্ছে মুন্সিগঞ্জ সদরে থাকি, আমি হচ্ছে মালপাড়াতে থাকি। আচ্ছা, আমাদের মুন্সিগঞ্জ সদর থানার পিছনে এরিয়াটাকে মালপাড়া এরিয়া বলে। আচ্ছা, আপনি পড়াশোনা আপনি কি করছেন না পড়াশোনা আপনি? আমি এখন অনার্স কোন ইয়ারে আছেন এখন? ফার্স্ট ইয়ার। হরেগঙ্গা কলেজে? না, আমি হচ্ছে ঢাকাতে আছি। আচ্ছা, আপনি ঢাকাতে থেকে পড়াশোনা করছেন, এই মুন্সিগঞ্জে বিজনেস করছেন, কিভাবে ম্যানেজ করছেন? ম্যানেজ হচ্ছে কষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে করতে হয় ভাইয়া। আসলে আমার ফ্যামিলি থেকে আসলে পড়াশোনাটা হচ্ছে বলেছে এটা সবার আগে, তারপর তুমি যা খুশি তা করো। আপনার যে প্রতিষ্ঠান গয়না মেলা, এই প্রতিষ্ঠানের লোকেশনটা যদি আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আমার এটা লোকেশন হচ্ছে সুপার মার্কেট এরিয়াতে। আমাদের সুপার মার্কেটে মুন্সিগঞ্জে হচ্ছে একটা নিউ মার্কেট ভবন আছে, সেটার হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনার আমার দোকান। আমার হচ্ছে দুইটা দোকান, একটা হচ্ছে 100 নাম্বার এবং হচ্ছে 103 নাম্বার। আচ্ছা, মানে 100 এবং 103 নম্বর দোকানটা আপনার? আচ্ছা, নিউ মার্কেট সুপার মার্কেট এরিয়া আছে। আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে যে নিউ মার্কেটটা কোথায়। আপনার মেবি আপনার মার্কেটের নিচে পাতাল মার্কেট আছে। আচ্ছা, পাতাল মার্কেট বললে কিন্তু অনেকেই চিনবে। তো সেই মার্কেটের পাশেই কিন্তু আমাদের আপুর দোকান। ফার্স্ট ফ্লোরেই আপনি পাবেন 100 নাম্বার এবং 103 নাম্বার দোকান। আচ্ছা, এই যে আপনি পড়াশোনা, আপনি এইচএসসি আপনি কত সালে দিয়েছেন? 2 বছর আগে।
2 বছর আগে। আমার জানি এটা, যদিও তিনি আমাদের খুব কাছের একজন মানুষ, আমার ছোট বোনের ফ্রেন্ড। তিনি কিন্তু এর আগেও আমাদের বাসায় বেশ কিছুদিন গিয়েছেন, যদিও এখন ব্যস্ততার কারণে এখন তিনি একজন বড় উদ্যোক্তা হয়ে গেছেন। হ্যাঁ, তিনি হয়তো সময় ব্যস্ততার কারণে যেতে পারেন না। তো এই যে আপু, আমি আপনাকে যখন দেখতাম তখন আসলে আমি দেখেছি আপনার মধ্যে অনেক মানুষ আছে, অনেক, বিশেষ করে আমি যদি মেয়ে মানুষের কথা বলি, অনেক মেয়ে মানুষ আছেন যে শাই ফিল করেন কথা বলার জন্য। হ্যাঁ, বা এই শাইনেসটাই আসলে একটা সময় হয় কি, তার যে মেধা আছে সেই মেধাটাকে আসলে বিমোহিত করে দেয়, মানে সে কোনো কিছু আর করতে পারে না বা করতে চায় না, তখন এই লজ্জা বা এই শাইনেসের কারণে। আমি দেখেছি আপনি যখন আমাদের বাসায় গিয়েছেন বা যখন থেকে আমি আপনাকে চিনি তখন থেকে আমি দেখি যে এই যে শাইনেসটা, কথা বলার যে শাইনেস বা যে একটা লজ্জা পাওয়া, এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে নেই। এই জন্যই কিন্তু আমি মনে করি যে আপনি এতটুকু অবস্থানে আসতে পেরেছেন। আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে কিন্তু অনেক উদ্যোক্তা এসেছেন। 2023 সালের অক্টোবর মাস থেকে আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুরে, আমি হোস্ট করছি। তো অনেক উদ্যোক্তা এসেছেন, তিনি কিন্তু আসলে মাইক্রোফোন যখন সে মানে হাতের সামনে পায় তখন আসলে তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তাকে অনেকক্ষণ যাবত মানে ফ্রি করার পরে হয়তো বা কিছু কথা সে বলতে পারে, এরকম অনেকেই হয়েছেন, দর্শকরা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি কিন্তু প্রোগ্রাম শুরুর আগে আপনাকে কোনো কিছু আমার বলাও প্রয়োজন হয়নি, কোনো কিছু আপনাকে বোঝানোর প্রয়োজন হয়নি, কোনো স্ক্রিপ্টেরও প্রয়োজন হয়নি। আপনি কিন্তু খুব সুন্দর মতো আপনার মতো করে কথাগুলো বলে যাচ্ছেন। এই দক্ষতা যে আপনি অর্জন করেছেন, এই দক্ষতাটা আসলে আপনি কোথা থেকে অর্জন করেছেন, এটা আমার খুব জানার আগ্রহ। হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না, আমি কিন্তু এই বিজনেসের পাশাপাশি আমি কিন্তু সঙ্গীত চর্চা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলা যায় যে আমি একজন শিল্পী। আচ্ছা, আপনি সঙ্গীত চর্চা কোথায় করছেন? শিল্পকলা একাডেমিতে? জেলা শিল্পকলা একাডেমি। আচ্ছা, কোনো আপনার শিল্পী সমিতি বা কোনো প্ল্যাটফর্মের সাথে কি যুক্ত না, আছেন? আমি এরকম কোনো থিয়েটার বা কোনো কিছু? না, কোনো থিয়েটার অথবা কোনো প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত না। আমি শুধু একাডেমিতেই শিখছি। আচ্ছা, শুধু একাডেমি, এখনো শিখছেন আপনি? হ্যাঁ, এখনো শিখছি। আচ্ছা আচ্ছা। এই যে গান, আপনি ব্যবসার পাশাপাশি যে গান শেখা, এটার আগ্রহটা আসলে কিভাবে এলো? এটাও বলবো আমার বোনের থেকে। আপনার বোন কি গান করে? আমার বোনও গান করতো, এখন আচ্ছা। করে না, আগে করতো। আচ্ছা, আপনার বোনের ব্যাপারে অনেকক্ষণ যাবো শুনলাম, আপনার বোনের ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। আপনার বোন আসলে কি করে? আমার বোন হাউসওয়াইফ। আচ্ছা। ওর ম্যারিড, ওর বিয়ে হয়ে গেছে, ও ঢাকাতে থাকছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনার বোন একজন বিবাহিত মানুষ, তিনি তার সংসার চালানোর পাশাপাশি আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যতটুকু সম্ভব হচ্ছে বিজনেসটা করার ক্ষেত্রে। এই যে আপনি প্ল্যাটফর্মটা চালাচ্ছেন, এই যে আপনি আউটলেটটা আপনি চালাচ্ছেন, এই আউটলেটটা আসলে কে? আপনি কি কোনো মানে নিজে সরাসরি উপস্থিত থেকে এটা চালাচ্ছেন নাকি আপনি কোনো ম্যানেজারের মাধ্যমে হ্যাঁ, চালাচ্ছেন? আমার একজন ম্যানেজারও আছে, পাশাপাশি আমি শপে থাকার অনেকটা চেষ্টা করি ভাইয়া, যতটুকু সময় হয় আমি নিজের থেকে চেষ্টা করি যে শপে থাকার জন্য। তারপরেও আমার পরীক্ষা থাকলে অথবা আমার কোথাও ঘুরতে যাওয়ার থাকলে, যেমন আমি কিন্তু ঘুরতে খুব পছন্দ করি, আমি আচ্ছা। খুব কিছুদিন পর পরই ঘুরতে চলে যাই, মানে ট্যুরে চলে যাই। তখন বেসিক্যালি আমার বোন আসে এবং আমার বোন সবটা পরিচালনা করে। আচ্ছা, আমরা অনেকক্ষণ যাবতই কিন্তু আছি, 6টা কিন্তু বেজে গেছে, একদম হাঁটি হাঁটি পাই কিন্তু 7টা পর্যন্ত আছি আপনাদের সাথে। অবশ্যই আপনারাও থাকবেন আমাদের সাথে, অনেকে কিন্তু কমেন্টে যুক্ত হচ্ছেন। যারা যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান। এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের উর্বশী দে আপুর কাছে গয়না মেলা নিয়ে কিংবা তার অন্য কোনো বিষয় নিয়ে, অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন। এবং যেহেতু এখন আসলে গান প্লে করার মতো স্কোপ নেই আমাদের, তো আপনাদেরকে বলতে পারবো না যে আপনার কোনো গানের রিকোয়েস্ট করার জন্য। আমাদের কিন্তু আগে ছিল, আপনারা জানেন যে লাইভে কিন্তু এখন বর্তমানে আসলে খুব রেস্ট্রিকশন থাকে আপনার ফেসবুকে বিভিন্ন গান টান প্লে করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এখন আর গান প্লে করতে পারি না, আমাদের কথা শুনতে হয় আপনাদেরকে। তো এই কথার মাঝখানে যদি আপনি, যেহেতু উর্বশী আপু এসেছেন, উর্বশী আপু নিজে বলেছেন যে তিনি আসলে গান চর্চা করছেন, এই মুহূর্তে আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের অনুরোধে আমরা উর্বশী আপুকে বলবো একটা গান আমাদের যদি দর্শকদের আপনি শুনিয়ে দিতেন। অবশ্যই। ওকে, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমরা কিন্তু উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আছি, আমরা কিন্তু গান ও আড্ডা অনুষ্ঠানে নেই। আপনারা জানেন আমাদের একটা অনুষ্ঠান আছে গান ও আড্ডা, আমরা কিন্তু এখন গান ও আড্ডা নেই। কিন্তু যেহেতু আমাদের উদ্যোক্তা একজন সঙ্গীত শিল্পী, তো তার থেকে একটা যদি গান না শুনি, আসলে এই যে অনুষ্ঠানের যে একটা মজা, অনুষ্ঠানের এই আপনার কি বলে এটাকে আলাপচারিতা যে আনন্দ, সেই আনন্দটা আসলে আসবে না। তো আপনার কাছে খুব ছোট্ট একটা গান, যে গানটা আপনি আসলে খুব স্বল্প পরিসরে আপনি গেয়ে দিতে পারবেন, এরকম একটা গান শোনার জন্য আপনি অনুরোধ করছি, গান গেয়ে শোনানোর জন্য। অবশ্যই। জানি না কেমন হবে, তারপরে আমি গাওয়ার চেষ্টা করছি। আমি একটা রবীন্দ্রসঙ্গীত করছি, আমি অল্প একটু শোনাবো, বেশি না। অবশ্যই। আমার পরানো
যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এই গানটা আসলে আমরা যারা রবীন্দ্রসঙ্গীত শুনি, রবীন্দ্রসঙ্গীতের অনেক গান আছে রবীন্দ্রনাথের, কিন্তু কিছু কিছু গান আসলে মানুষের মনে সবসময় জন্য গেঁথে থাকে। তো এই আমারও পরানো যাহা চায়, এখানটা আমি নিজেও চর্চা করি, যদিও আপনারা জানেন, আমাদের দর্শক যারা আছেন তারা জানেন যে আসলে আমি গানের লিরিক্স মনে রাখতে পারি না। তবে আমি কিন্তু গানটার জাস্ট 2টা লাইন পারি। হ্যাঁ, প্রথম 2টা লাইন পারি। আমি শুনিয়েছি বেশ কয়েকবার, কিন্তু আপনাদের শুনিয়েছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। জাস্ট এতটুকু গান আমি পারি। তবে এই গানটা আমি আসলে শেখার অনেক চেষ্টা করেছি, কিন্তু গানের লিরিক্স গুলো আমার আসলে মনে থাকে না। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, অসম্ভব সুন্দর হয়েছে আমাদের উর্বশী আপুর গান। আমরা একটা সময়ে অবশ্যই আপুর গান শোনার জন্য আপুকে একবার স্টুডিওতে নিয়ে আসবো। অবশ্যই আপনারাও যুক্ত থাকবেন সেই সময়। তো এখন আমরা উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে আসি। আপু, এই যে আপনি গয়নার মেলা বা গয়না মেলা নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় যাবত, আপনার আসলে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাকে ভবিষ্যতে আপনি আসলে কোথায় দেখতে চান, বা আপনি এই প্রতিষ্ঠানকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন? আমি হচ্ছে এই প্রতিষ্ঠানকে নিয়ে হচ্ছে সর্বপ্রথম চিন্তা করে যে আমি মুন্সিগঞ্জে আপাতত 2টা আউটলেট দিতে পেরেছি, এবং আমার খুব ইচ্ছা যে আমি 2টা আউটলেটকে একসাথে করে মুন্সিগঞ্জে খুব বড় পরিসরে একটা দোকান নিব, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে যে আপুরা ভালো ভালো জিনিস কেনাকাটা করার জন্য হচ্ছে, আমি নিজেও এরকম, এখানে যারা লাইভেও আছে তারাও বলতে পারবে যে বেশিরভাগ মানুষই হচ্ছে নারায়ণগঞ্জ অথবা ঢাকায় চলে যায় ভালো কিছু পাওয়ার জন্য, যাতে আপুদের আর ঢাকার নারায়ণগঞ্জ দৌড়াদৌড়ি করতে না হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমি মুন্সিগঞ্জের চেষ্টা করব যাতে ঢাকাতে তারা গিয়ে যে যে জিনিসগুলো পেয়ে থাকে সেগুলো তারা মুন্সিগঞ্জে পাবে। যেমন আমার দোকানে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনলাইন হচ্ছে, পাশাপাশি হচ্ছে ঢাকাতেই বেশিরভাগ পাওয়া যায়, মুন্সিগঞ্জে সচরাচর কোনো দোকানে দেখা যায় না। যেমন হচ্ছে আমরা যেগুলোকে বলি অ্যান্টিক অথবা অক্সিডাইজ প্রোডাক্ট, এগুলো মেয়েরা বুঝবে ভাইয়া। তো অ্যান্টিক অক্সিডাইজের হচ্ছে কানের দুল, গলার হচ্ছে হার, অথবা হচ্ছে পায়ের নুপুর, আমরা যেমন রূপার নুপুর পরে থাকি, কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনে এবং হচ্ছে ঢাকাতে গেলে কিছু কিছু শপে পাওয়া যায়। কিন্তু আপনারা জানেন না যে এগুলো কিন্তু মুন্সিগঞ্জে মানে গয়না মেলাতেও এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনারা পেয়ে থাকবেন। মানে আপনার যে কোনো রকমের অক্সিডাইজের প্রোডাক্ট হোক, মানে নতুন কোনো কিছু লঞ্চ হলে হচ্ছে আমাদের গয়না মেলাতে আপনারা পেয়ে যাবেন। মানে অনলাইন হিট হচ্ছে, মানে গয়না মেলায় আপনারা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে কাচের চুড়ি, যেটা হচ্ছে বেসিক্যালি একদম বিলুপ্ত হয়ে গেছে, এখন সবাই কিন্তু কাচের চুড়ি পরে না, খুব কম। কিন্তু আপনারা যদি গয়না মেলায় আসেন, খুব আগের রেশমি চুড়ি থেকে শুরু করে ডিজাইনার কাচের চুড়ি আপনারা এগুলো আমাদের শপে পাবেন। আচ্ছা, আপনার শপে কি মেয়েদের কাপড় চোপড় পাওয়া যায়? হ্যাঁ, আমাদের শপে হচ্ছে মেয়েদের হাতের কাজের ড্রেস পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে আমরা নিজেরা হচ্ছে কারখানা থেকে হচ্ছে কাজ করাই। আমার নিজেরও একটা কারখানা আছে, যেটাতে আমরা হচ্ছে 6 জন মিলে হচ্ছে একটা কারখানা পরিচালনা করি। সেইখানে হচ্ছে 6টা প্রতিষ্ঠানে ওইখান থেকে হচ্ছে ড্রেস যায়। যেমন তার মধ্যে হচ্ছে আমার গয়না মেলায় একটা প্রতিষ্ঠান। আপনার এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো মানে কি আপনি এই যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন গয়নার মেলা, আমি যেটা প্রথমেই বলেছিলাম, হয়তো কসমেটিক্স এবং জুয়েলারির পাশাপাশি আপনি কাপড়টাও সেল করছেন, মানে মেয়েদের কিন্তু এই 3টা বিষয় কিন্তু আলাদা, কসমেটিক্স, জুয়েলারি এবং ড্রেস। আপনার যে প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন, আপনার মতে এই 3টা আইটেমের থেকে কোন প্রোডাক্টটা বা কোন আইটেমটা আপনার আসলে বেশি পরিমাণ চলে? আমার সবচেয়ে বেশি চলে হচ্ছে ভাইয়া হ্যান্ডমেড প্রোডাক্ট, যেটা হচ্ছে সবার প্রথম থেকে আমার হচ্ছে চলে আসছে। জুয়েলারি, তারপর হচ্ছে যে আপনার হ্যান্ডমেড
চুড়ি, আচ্ছা এই টাইপ জিনিসগুলো হচ্ছে আমার শপে বেশি চলে। আর এখনো মুন্সিগঞ্জের মানে হচ্ছে আপনার যে কোনো প্রান্তে গিয়ে যদি আপনি দাঁড়িয়ে বলেন যে খুব সুন্দর হ্যান্ডমেড জিনিস আপনি কোথায় গেলে পাবো, যে হাতের হ্যান্ডমেড চুড়ি, সবাই এক কথা বলবে যে হয়তো উর্বশী আপুর কাছে, না হলে যারা গয়না মেলার সাথে পরিচিত তারা বলবে। আমার নিজস্ব প্রোফাইলও এরকম হয় যে আমি দিনে 20-25টা করে অর্ডার কনফার্ম করি, আচ্ছা মানে পেজ ব্যতীত। বুঝতে পেরেছি। এই যে আপনি কাপড়গুলো সেল করে থাকেন, এই কাপড়গুলো কি সকল ধরনের কাপড় কি আপনার কাছে পাওয়া যাবে, 3 পিস 2 পিস বা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কিন্তু কিছু কিছু বিশেষত্ব আছে, যেমন হচ্ছে ব্লকের কিছু ড্রেস, সুতার কাজের ড্রেস, তারপর হচ্ছে আপনার সুতি কিছু কাপড়। আমি আসলে গর্জিয়াস টাইপ কিছু নিয়ে হচ্ছে, বা কোনো বাইরের পাকিস্তানি এই টাইপ হচ্ছে পণ্য নিয়ে কাজ করি না, আচ্ছা। বেশিটাই হচ্ছে আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করি। মানে ম্যাক্সিমাম আপনি দেশীয় হ্যাঁ। পণ্য নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। হ্যাঁ, শাড়ি অথবা হচ্ছে ড্রেস। ও, শাড়িও আছে আপনার এখানে? হ্যাঁ, আমার এখানে শাড়িও পাওয়া যায়। আপু, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছি, এই যে আপনি একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন এবং আপনি চেষ্টা করছেন ইউনিক কিছু করার জন্য, যেটা আপনি আপনার কথার মাধ্যমে আমি বারবার বুঝতে পেরেছি যে আপনি এমন কিছু তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করেছেন যেটা আপনার অন্য সব জায়গা থেকে বা সব প্রতিষ্ঠান থেকে ভিন্ন। তো আমি আপনাকে যে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি কি মনে করেন আপনার কোনো কম্পিটিটর মার্কেটে আছে? অবশ্যই ভাইয়া, থাকবে না কেন? বিজনেস করতে গেলে আপনার পাশাপাশি কম্পিটিটর থাকে তো। আচ্ছা, এখন এই যে কম্পিটিটর যারা আছে, এই কম্পিটিটর থেকে আপনার আসলে ব্যবসা প্রতিষ্ঠানের কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যেন আপনি তাদের থেকে বেটার সার্ভিস দিয়ে থাকেন, যার জন্য কাস্টমার তার কাছে না গিয়ে আপনার কাছে যাবে? কারণ ব্যবসার মধ্যে প্রতিযোগিতা হবেই, তো তার কাছে যাবে যে কাস্টমার, সেই কাস্টমারকে আপনি কিভাবে আপনার প্রোডাক্টের প্রতি আপনি মানে বেশি পরিমাণ ঝুঁকানোর চেষ্টা করেন, যে বা আপনি বোঝানোর চেষ্টা করেন যে না আমার প্রোডাক্টটা তার থেকে বেটার? এখানে আপনি কোন পন্থাটা অবলম্বন করেন? যেমন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হচ্ছে আমাদের নতুন নতুন কালেকশন আসে, যেমন হচ্ছে ড্রেস। আচ্ছা যেমন আমাদের ড্রেসগুলো হচ্ছে আমরা তৈরি করার পরে আমাদের কারখানা থেকে, তারপর হচ্ছে সেকেন্ড এটার হচ্ছে কপি বের হয়ে যায়। তেমন হচ্ছে যেমন আমি হ্যান্ডমেড অনেক চুড়ি বলবো, যেমন আমি এরকম অনেক পেজ দেখি যে যারা হচ্ছে আমি একটা চুড়ির ছবি অথবা আমি একটা ডিজাইন হচ্ছে প্রত্যেক সপ্তাহে বের করার পরে তারা ওটা হুবহু কপি করে, কিন্তু আমি খুব খুশি হই যে না, আমারটা দেখে হয়তো তারা হচ্ছে এগিয়ে যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে। আমি না এরকম অনেককে হেল্পও করি, যে অনেকে হচ্ছে আমাকে বলে যে কল করে যে আপু আমি এরকম এরকম একটা কাজ করতে চাচ্ছি, আমি কি পারবো? এবং ভাই আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল ক্যান্ডেল নিয়েও কাজ করি। আচ্ছা, ক্যান্ডেল নিয়েও কাজ করি, এবং হচ্ছে আমার ক্যান্ডেলের যে কারিগর গুলো আছে শুধু মুন্সিগঞ্জের মেয়েদেরকে দিয়ে যে আমি কাজ করাই এরকম না, আমার সাথে কিন্তু আপনার নোয়াখালী, তারপর হচ্ছে রাজশাহী, বগুড়ার 4 জন আপু কাজ করে। আচ্ছা হ্যাঁ, ওরা হচ্ছে ওইখান থেকে কাজ করে, আমি ওদেরকে ডিজাইন পাঠিয়ে দিই, ওরা হচ্ছে ওইভাবে কাজ করে আমাকে এখানে পাঠিয়ে দেয়, তারপর হচ্ছে আমি আমার শোরুমে হচ্ছে এগুলো হচ্ছে ডিসপ্লে করি, পাশাপাশি হচ্ছে সেল করি। আপনার যে আর্টিফিশিয়াল যে ক্যান্ডেল গুলো আছে সেগুলো কি আপনি গ্রাহকের ডিমান্ড অনুযায়ী তৈরি করেন, নাকি আপনি ডিজাইন তৈরি করে নিয়ে আসেন এখান থেকে যে চয়েস করে? হ্যাঁ হ্যাঁ, গ্রাহকের ডিজাইন অনুযায়ী করার চেষ্টা করি, কারণ যেমন কিছুদিন ধরে হচ্ছে আমি রেজিনের কাজ ধরেছি। যেমন অনেকেই এখন কেউ কেউ প্রিয় মানুষের হয়তো দেয়া হচ্ছে ফুল, অথবা কেউ হচ্ছে বিয়ের তার মালা, অথবা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মুকুট, তারপর বেবির হচ্ছে যাদের বেবি হয় বেবিদের অনেক রকম চুল টুল হাত পায়ের হচ্ছে ছাপ দিয়ে হচ্ছে রেজিন করতে চায়। আমি যেমন খুব শীঘ্রই এই রেজিনের কাজটাও করতেছি। এবং পাশাপাশি হচ্ছে ক্যান্ডেলের যে ব্যাপারটা, ওটা হচ্ছে আমি নিজের পছন্দ মতো প্রথমে হচ্ছে ভাইয়া চেষ্টা করি করার জন্য, তারপর যখন কাস্টমার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে চায় তখন আমি সেইভাবেও হচ্ছে কাস্টমারকে তৈরি করে দেই। আচ্ছা, এই যে আপনি ক্যান্ডেল গুলো তৈরি করে থাকেন, এই এই ক্যান্ডেল গুলো আপনি নোয়াখালী থেকে নিয়ে আসেন বা যে সব জায়গাতে আপনারা কাজ করেন ওখান থেকে নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা যে অনলাইনে যে প্রোডাক্ট গুলো আপনি অর্ডার নিয়ে থাকেন, এটা ডেলিভারি আসলে কিভাবে করে থাকেন? এটা ডেলিভারি হচ্ছে আমার নিজস্ব একজন ডেলিভারি ম্যান আছে, আচ্ছা তার মাধ্যমে হচ্ছে মুন্সিগঞ্জ সদরে আমি সব জায়গায় দিয়ে থাকি। আর এর পাশাপাশি হচ্ছে অনেক হচ্ছে প্রতিষ্ঠান আছে, যেমন স্ট্রেট ফাস্ট, কুরিয়ার সার্ভিস যেগুলো আছে, এদের মাধ্যমে হচ্ছে দূর দূরান্তে যাদের পার্সেল গুলো থাকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আপনার আসলে আমাদের যে প্রশ্নটা সবার কাছেই থাকে, যেহেতু আপনি অনলাইন বেসড কাজ করছেন, এখনো করছেন,
আপনার অনলাইন এবং অফলাইন এই দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার মনে হয় যে না আপনার সাপোর্ট কোনটা বেশি দিচ্ছে, অনলাইন না অফলাইন? ভাইয়া অনলাইনে আগে অনেক সাপোর্ট ছিল, কিন্তু আমি যখন হচ্ছে দোকান নিয়ে ফেলেছি, মানে আমার শোরুমটা হওয়ার পরে আমি আসলে অনলাইন থেকে একটু সরে গেছি। মানে আচ্ছা। অনলাইনে আমি টাইমটা দিতে পারছি না, কারণ যেহেতু একটা শপ থাকলে মানুষের অনেক প্রেশার থাকে, পাশাপাশি পড়ার প্রেশার, ফ্যামিলি আছে, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার অফলাইনেই হচ্ছে বেশি সেল। অফলাইনে আপনার বেশি সেল হচ্ছে। এই যে অনলাইনে আপনি সেল করছেন, আপনার নিজস্ব একজন ডেলিভারি ম্যান আছে। আমাদের মুন্সিগঞ্জে কিন্তু অনেক উদ্যোক্তারা যারা এসেছেন, যারা অনলাইনে কাজ করছেন, তাদের সাথে কথা বলার পর আমরা এটা জানতে পেরেছি যে ডেলিভারি ইস্যুর কারণে আসলে অনেকের ব্যবসা তারা পরিধি বৃদ্ধি করতে পারছে না। তো এই যে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন, বা আপনার মতে, আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং আপনি একজন পার্সোনাল ডেলিভারি ম্যান রেখেছেন, কিন্তু অনেক প্রতিষ্ঠান বা অনেক প্ল্যাটফর্ম কিন্তু তারা রাখতে পারছে না, কারণ তাদের ওই পরিমাণ বিজনেস হচ্ছে না যে তারা একটা ডেলিভারি ম্যান তারা রাখবে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে সমাধান দেওয়ার মতো আসলে কোনো বুদ্ধি কি আপনার কাছে আছে নাকি? অবশ্যই। যেমন হচ্ছে মাঝে মধ্যে আমি যে আমার যে পার্সোনাল ডেলিভারি ম্যান, ও মাঝে মধ্যে হচ্ছে অন্য কোথাও ডিউটি করতে গেলে হচ্ছে আমার পার্সেল গুলো দেরিতে দেয়। আচ্ছা। তো আমি আপুদেরকে বলবো যে আমি একজন ওনার হিসেবেও কিন্তু আমি হচ্ছে মাস্ক পরে গিয়ে হচ্ছে কাস্টমারকে আমার নিজের প্রোডাক্টটা নিজে গিয়ে ডেলিভারি করে এসেছি। আচ্ছা। এইটা হচ্ছে বেসিক্যালি একটা পয়েন্ট হচ্ছে, আমি হচ্ছে নিজে গেলে আমি হচ্ছে ডেলিভারি চার্জটা তখন কাস্টমারকে ফ্রি দিয়ে দিচ্ছি, কাস্টমার তখন অনেক খুশি। আর যখন অনেক কাস্টমার আছে যারা হচ্ছে এখানে আসতে পারে না, যেমন ধরেন সিরাজদি খান, হচ্ছে দিঘির পাড়, এই সব এরিয়া থেকে আমার অনেক কাস্টমার আসে, কিন্তু তারা হচ্ছে সবসময় আসতে পারে না, তারা হচ্ছে অনলাইনে অর্ডার করে। তো আমি এরকম 2 দিন হচ্ছে খুব প্রেসারে ছিলাম, তো আমার কোনো ডেলিভারি ম্যান ছিল না অ্যাভেলেবেল। তখন আমি মানে নিজের থেকে হচ্ছে পার্সেল গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি নিজেই রওনা হয়েছি তাদেরকে পার্সেল দেওয়ার জন্য। তখন হচ্ছে ডেলিভারি ম্যান যাওয়ার পরে যখন আমি ডেলিভারি ম্যান হিসেবে কল করেছি, তখন আমাকে কাস্টমার কোয়েশ্চেন করতেছে যে কখনো তো মেয়ে ডেলিভারি ম্যান আসে নাই। তাই আমি বলেছি যে আপু, আমি আপনার ডেলিভারিটা প্রোডাক্টটা নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি যদি একটু রিসিভ করতেন। তো উনি যখন এসেছে, আসার পরে হচ্ছে আমাকে দেখে মানে উনি আচমকা ভয় পেয়ে গেছে যে আপু এখানে ডেলিভারি ম্যান না তো, এটা তো আপু। তখন মানে এই দিকটা থেকে মানে আমারও মনে হয় যে এইটা হচ্ছে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি নিজে দিলেও যা বা অন্যকে দিয়ে দিল। আর হচ্ছে বেসিক্যালি অনলাইনের হচ্ছে যে ইস্যুটা থাকে, আমরা অনেকেই হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে আমি যেমন আমার ক্ষেত্রে টাইম নিই হচ্ছে 3 দিন সময় নেই, যে 3 দিনের মধ্যে হচ্ছে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। যেমন অনেকেই হচ্ছে পোস্ট করে যে আপনি একদিনের 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন। অনেক রকম ইস্যু থাকে, হচ্ছে গাড়ির ইস্যু থাকে, সার্ভার ইস্যু থাকে, তারপর হচ্ছে হয়তো পার্সেল যে নিবে সেই পার্সেল ম্যানটা হচ্ছে ব্যস্ত থাকে, তো সেই ক্ষেত্রে হয়ে ওঠে না। তো আমি বলবো যে এটা তো এত সহজে সমাধান করা সম্ভব না, হয়তো যেগুলো কাছাকাছি আছে নিজের থেকে হচ্ছে দেয়া সম্ভব, আর অথবা হচ্ছে সময় নেওয়া উচিত। আচ্ছা। এই যে অনেক সময় হয় কি, যেমন আপনি মেয়ে মানুষ, আপনি আপনার কিন্তু অবশ্যই একটা ল্যাগিংস থাকে যে অনেক দূরে যায় কিন্তু আপনার এটা দেওয়া সম্ভব হয় না। যেমন আপনি যেটা বলেছেন, জানেন যে কেউ সদর থেকে কাজ করছে, সদরের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে দেওয়া সম্ভব হয়, কিন্তু অনেকের পক্ষে কিন্তু বাইরে যাওয়া, যে আপনার নিজের উপজেলার বাইরে যাওয়া বা নিজের যে গ্রাম আছে তার বাইরে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। বিশেষ করে যারা অন্যান্য বিজনেস, যেমন আপনার গয়নার বিজনেস, আপনি কিন্তু এটা চাইলে সকালেও বা বিকালেও দিতে পারেন, ধরেন আপনার একটা লিমিট। কিন্তু যারা ফুড নিয়ে কাজ করছে, খাবার নিয়ে কাজ করছে, তাদের এমন হতে পারে রাত্রেবেলার একটা অর্ডার থাকে, তখন তাদের পক্ষে কিন্তু আসলে দেওয়া সম্ভব হয় না। যারা ছেলে মানুষ আছে তাদের আসলে অতটা সমস্যা হয় না, কিন্তু মেয়ে মানুষের কিন্তু এই জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এর আগেও বেশ কয়েকবার আমি আমার কথাটা বলেছি যে যারা এরকম ফুড নিয়ে কাজ করছেন তারা 4-5 জন মিলে একটা গ্রুপ করুন, গ্রুপ করে একজনকে আপনারা সিলেক্ট করুন, যাকে আপনারা সবাই একই সাথে কাজ করাবেন। কারণ কি, আমাদের ওই পরিমাণ বিপুল পরিমাণ আমাদের ডেলিভারি হয় না যে আপনার একজনকে নিয়ে টানা হেঁচড়া করা লাগবে। একজন রাখলেন, তার কাজের বাইরে গিয়ে যখন সুযোগ পাবে সে এখানে আপনার ডেলিভারিটা দিয়ে আসলো। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারলাম। আপু, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনার রিটার্ন কাস্টমারের সংখ্যা কত বা আনুমানিক কেমন হবে? আমার রিটার্ন কাস্টমার ভাইয়া, আজ অব্দি আমি শুধু 2টা কাস্টমারের সম্মুখীন হয়েছি যারা খুব সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। সেটা হচ্ছে একজন হচ্ছে শাড়ি নিয়ে এসেছিল, আর আরেকজন হচ্ছে একটা জুয়েলারি। আমার এই 6 বছরের লাইফে আমি শুধুমাত্র
এই 2জন কাস্টমার পেয়েছি যারা আমাকে ব্যাড রিভিউ না না, রিটার্ন কাস্টমার বলতে আপনার থেকে কেউ একজন প্রোডাক্ট নিল এবং সে পরবর্তীতে আবার আপনার থেকে প্রোডাক্ট নিতে আসলো। হ্যাঁ, এরকম অনেক কাস্টমার আছে। আনুমানিক কেমন হতে পারে? হবে ভাইয়া 200-300 কাছাকাছি হবে। 200-300, মানে তার প্রতিনিয়ত আপনার থেকে নিচ্ছে। হ্যাঁ, রিটার্ন প্রতিনিয়ত। কাস্টমার বলতে রিটার্ন বলতে সে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে গেল, সে পরে আবার আসলো এবং হ্যাঁ, প্রতিনিয়ত এরকম- আসছে। হ্যাঁ ভাইয়া, এরকম অনেক কাস্টমার আছে আমার। আচ্ছা, আমাদের এখানে এরকম এমন একজন উদ্যোক্তা এসেছেন যার রিটার্ন কাস্টমারের সংখ্যা আমার মনে আছে সে বলেছিল প্রায় 500-র অধিক। হ্যাঁ, রিটার্ন কাস্টমারের সংখ্যা। তো রিটার্ন কাস্টমার আপনার যত বেশি হবে, আমরা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো বিজনেস করে, তাদের বিজনেসের আসলে পরিধি কতটুকু তারা বলতে পারে না। আমি আপনাদের একটা ছোট্ট একটা হাইডেন বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আপনার রিটার্ন কাস্টমারের সংখ্যা যত বেশি, আপনি মনে করবেন যে আপনার প্রোডাক্টের বা আপনার প্ল্যাটফর্মের পরিচিতি তত বৃদ্ধি পাচ্ছে। যখন রিটার্ন কাস্টমার আসবে তখন আপনার প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই তার বিশ্বাস, তার আস্থা এবং আপনার প্রোডাক্ট ব্যবহারে সন্তুষ্ট হয়েছে বিধায় সে আপনার কাছে এসেছে। কারণ বর্তমান যুগ কিন্তু অনলাইন হোক আর অফলাইন হোক, কিন্তু কম্পিটিশনের যুগ। প্রচুর কম্পিটিটর আছে, প্রচুর কম্পিটিটর আছে। আপনি খাবার নিয়ে কাজ করছেন, আপনি দেখবেন সেম খাবার নিয়ে আপনি 200 টাকা বিক্রি করছেন, কেউ এসে এটা 5 টাকা হলেও কমিয়ে দিবে, 200, 195 টাকা। কম্পিটিটর অনেক আছে। তো এই কম্পিটিটর এবং কম্পিটিশনের জগতে বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে, আপনাকে কিন্তু বুদ্ধির প্রয়োগ করতে হবে। যাই হোক, আমরা আসলে আপুর কাছে এখন যাব। এই যে আপু, আপনি এই বিজনেস নিয়ে একটা লং টাইম পরিকল্পনা করছেন, আপনার পরিধি আপনি কতটুকু রাখতে চাচ্ছেন? আপনি কি শুধু মুন্সিগঞ্জে কাজ করতে চাচ্ছেন, নাকি আপনি ওয়ার্ল্ড ওয়াইজ, নাকি আপনি ন্যাশনাল ওয়াইজ কাজ করতে চাচ্ছেন? আমার ইচ্ছা আছে যে এটাকে বাহিরেও আরো নিয়ে যাওয়া। বাহির বলতে কি জেলার বাহিরে? জেলার বাহিরে, আচ্ছা, মানে মুন্সিগঞ্জ জেলার বাহিরে আমার খুব ইচ্ছা আছে যে গয়না মেলাটা আমি প্রতিটা শহরে একটা একটা করে ব্রাঞ্চ দিব। যদি আমি জানি যে আমার কাস্টমাররা যদি আমার পাশে থাকে আর আমি যদি পরিশ্রম করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন আমার মা আমাকে সব সময় বলে যে আমাকে যদি পুরনো একটা পিতলের জিনিস দেয়া হয় আর সেটার পাশাপাশি আমাকে তেঁতুল, লেবু এগুলো দেয়া হয়, আমি যখন এটাকে মাজতে থাকবো, যখন আমি এটাকে পরিষ্কার করতেই থাকবো, এক সময় সেটা নতুন রূপ নিবে। অবশ্যই। তো আমি এইটা চিন্তা করেই আমি আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং গয়না মেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমার খুব ইচ্ছা যে আমি মুন্সিগঞ্জের বাইরেও আরো 3-4টা, না যতটুকু হয় আমার সম্ভব, আমি আরো আরো প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আচ্ছা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ঘড়ি কাটা কিন্তু বলছে 6টা বেজে মোস্ট প্রবাবলি 19 6টা বেজে 19 মিনিট কিন্তু হয়ে গেছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই পুরো সময় আমাদের সাথে থাকবেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। সাইফুল আছে আপনাদের সাথে, চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। অনেকেই কিন্তু SMS এবং কমেন্টের মাধ্যমে তাদের কথাগুলো জানাচ্ছেন। যারা আমাদের সাথে এখনো যুক্ত হয়ে তার কথাগুলো জানাননি, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নম্বরে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে চলে যাবেন আপনার ফেসবুকে www.facebook.com/radiobikrampur99.2 FM পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন। উর্বশী আপু কিন্তু আছেন গয়না মেলা প্রতিষ্ঠানের ওনার, তিনি কিন্তু থাকবেন পুরো সময় জুড়ে। তার কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তার কাছে যদি কোনো কিছু জানার থাকে, বা তার প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে SMS অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই পোস্ট আপনি শেয়ার করে দিবেন নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপ, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্ট্রেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। আমি আসলে আমার দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, এবং এমনকি আমাদের আজকে যিনি অতিথি আছেন তার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে শীতকাল কিন্তু এসে পড়েছে একদম, এখন কিন্তু লাস্ট 2-3 দিন যাবত কিন্তু প্রচুর শীত লাগে। সন্ধ্যার পরে কিন্তু বেশ অনেকটা শীত লাগে এবং দিনের বেলাতে কিন্তু কুয়াশা কুয়াশা একটা ভাব থাকে। তো এই যে শীতের মৌসুমটা আপনারা আসলে কিভাবে কাটাচ্ছেন? শীতের মৌসুমে আপনার কি কি পরিকল্পনা? এখন কিন্তু প্রায় স্কুল কলেজ সবকিছু মোটামুটি বন্ধ, হয়তো ভার্সিটি লেভেলে পরীক্ষা চলছে, কলেজ লাইফেও হয়তো পরীক্ষা চলছে বা শেষ হয়ে গেছে, এরকম টাইপের হবে, আমি আসলে জানা নেই যদিও। তো এই সময়টাতে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু বন্ধ থাকে। তো এই সময়টাতে আসলে আপনাদের কি কি পরিকল্পনা আমাদেরকে জানাবেন এবং আপনি কিভাবে কাটাচ্ছেন? এবং আমাদের অতিথির কাছে প্রশ্ন দিই, এই যে শীতের মৌসুমটা আপু আপনি কিভাবে কাটাচ্ছেন, কিভাবে এনজয় করছেন? খুব সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে, এটা সবচেয়ে বড় সমস্যা ভাইয়া। আচ্ছা,
পাশাপাশি হচ্ছে যখন ভার্সিটি থাকে মানে যেই 4 দিন আমি হচ্ছে ভার্সিটিতে যাই, ওই দিন একটু কষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে দোকান খুলতে হয় এবং সন্ধ্যার দিকে হচ্ছে মানে আমি যখন রাতে দোকান অফ করি তখন গিয়ে ঘাটে চা খাওয়া, এরকম করতে করতে আমার দিন চলে যাচ্ছে। মানে ব্যবসা প্লাস পড়াশোনা হ্যাঁ। প্লাস আপনার টুকটাক একটু আড্ডা দেওয়া এই নিয়ে চলছে। মানে হ্যাঁ। শীত নিয়ে স্পেশাল কোনো কিছু আর এখনো সম্ভব হয় না। না, এখনো কোনো হয়নি। পরিকল্পনা আছে নাকি সামনে? না, এরকম কোনো পরিকল্পনা এখনো হয়। অনেকেই থাকে শীতকালে একটা পরিকল্পনা থাকে যে বন্ধুদেরকে নিয়ে একদিন বারবিকিউ পার্টি করব, একদিন ফ্যামিলি মেম্বারদের নিয়ে পিঠা পুলির আয়োজন করব, এরকম অনেক প্ল্যান কিন্তু অনেকে থাকে। আমরা ছেলে মানুষ, আমরা আসলে ব্যক্তিগত কর্মজীবনে ব্যস্ত থাকি, আমাদের এরকম হয়ে ওঠে না। কিন্তু বিশেষ করে নারীদের এবং মেয়েদের ক্ষেত্রে এরকম একটা প্ল্যানিং থাকে যে শীতের মৌসুম আসলে এটা করবো বা সেটা করবো, এরকম কিছু একটা প্ল্যানিং থাকে। তো আমাদের দর্শকদের কোনো প্ল্যানিং আছে কিনা শেয়ার করবেন, এবং কেমন ভাবে কাটাচ্ছেন আপনার শীতের সময়টা অবশ্যই আমাদেরকে জানাবেন। অনেকে কিন্তু কমেন্টে যুক্ত আছেন, তাদের কমেন্টগুলো একবার দেখতে চাই। দেখতে পাচ্ছি আরিফ হোসেন আছেন, বছর নতুন কিছু একটা সময় কাজ লাগে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। বর্ষা গাজী আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছি আরিফ হাসিনা আছেন আমাদের সাথে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনন্যা রহমান আছেন, উর্বশী দে একজন খুব ভালো মনের মানুষ, খুব পরিশ্রমী একটা মেয়ে, ওর সাফল্য কামনা করি। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সুহান এ ডিকে আছেন আমাদের সাথে। তোমরা কার কার সাথে সময় কাটালে ভালো লাগে দিদি? আচ্ছা, একটা প্রশ্ন করেছেন যে কার কার সাথে আসলে আপনার সময় কাটাতে বেশি ভালো লাগে? সর্বপ্রথম হচ্ছে আমার সময় কাটাতে ভালো লাগে আমার মায়ের সাথে। এর পরবর্তীতে হচ্ছে আমার 2জন বান্ধবী আছে এবং আমার একজন হচ্ছে ম্যানেজার আছে। এদের 3জনের সাথে আমার খুব 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 বেশি সময় কাটাতে ভালো লাগে। আমি যে চায়ের আড্ডার কথা বললাম, আমি এই 3জন মানুষের সাথে আসলে চায়ের আড্ডা দিতে খুব ভালোবাসি। আমি আচ্ছা। তাদের নামগুলো এখানে বলতে চাই, যেমন হচ্ছে বর্ণাদি, তারপর হচ্ছে সোহানা, ফাহিমা। এরা 3জন আমার খুব ক্লোজ এবং এদের সাথে হচ্ছে আমি চায়ের আড্ডা কাটাতে খুব 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 ভালোবাসি। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। স্বর্ণা দে আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল আল নুমান আকিব আছেন আমাদের সাথে, লিখেছেন দিদি বিগ ফ্যান, আপনার একজন খুব বড় একজন ভক্ত, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি স্বর্ণা দে আছেন আমাদের সাথে, অনন্যা আছেন আমাদের সাথে, সাজমা বিনতে আব্দুল বাড়ি আছেন আমাদের সাথে। গানটি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছি বর্ষা বিশ্বাস আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। তৃষা ইসলাম আছেন, হ্যালো আপু, হ্যালো, আপনাকে হ্যালো জানিয়েছে। হ্যালো আপু। আচ্ছা, দেখতে পাচ্ছি সোহান আছেন আমাদের সাথে, বিথি আছেন আমাদের সাথে, আর অনেকে যুক্ত আছেন। যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে নেন। যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrompur99.2fm, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পারবেন, শুনতে পারবেন, এবং আপনার যে কোনো সময় আপনি যে কোনো প্রশ্ন কিন্তু চাইলে আমাদের সাথে খুব সহজে শেয়ার করে দিতে পারবেন। শীতের মৌসুম তো আসলে সময় খুব আস্তে 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 যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে বোঝা যায়। মানে আমি খেয়াল করেছি এই জিনিসটা, যে মাগরিবের আজানের আগে সময় একদম বুলেটের গতিতে ছুটে যায়। আমরা যারা কর্মজীবী মানুষ আছি তাদের জন্য আসলে এই শীতকালটা এই জন্যই পারফেক্ট। মানে কাজকর্ম খুব স্বল্পতে শেষ হয়ে যায়, কিন্তু রাতের যে ঘুমটা সেটা আসলে খুব ভালোভাবে দেওয়া যায়, একটা লম্বা ঘুম কিন্তু দেওয়া যায়। তো আমাদের মতো যারা কর্মজীবী মানুষ আছেন, চাকরিজীবী মানুষ আছেন, তাদের জন্য আসলে শীতকাল সারা বছর চাই, এরকম একটা আন্দোলন করা উচিত। কারণ আমাদের শীতকাল সারা বছরই চাই। শীতের মৌসুমে আসলে শীতের মৌসুমটা আসলে আহ, খুব এনজয়েবল একটা মুভমেন্ট বা একটা ঋতু কিন্তু আমাদের বাংলাদেশের জন্য। অন্য সব দেশে কিন্তু শীতের মৌসুম আসলে, আমাদের বড় ভাই দেশের বাইরে থাকে, আমি যখন দেখি তার তিনি যে দেশে আছেন সেখানে শীতের মৌসুম আসলে আসলে বাইরে যাওয়া যায় না, এত পরিমাণ ঠান্ডা পড়ে। সেই হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু শীতের যেই মাত্রা থাকে সেটা কিন্তু আসলে সহনীয় পর্যায়ে থাকে। এই জন্য কিন্তু আমরা আসলে শীতটাকে খুব সুন্দর মতো এনজয় করতে পারি। এবং বাংলাদেশ হচ্ছে পিঠাপুলির দেশ। শীতের সময় যে পিঠাপুলিগুলো আমরা পাওয়া যায় বা পিঠাগুলো আমরা আয়োজন করে থাকি, সেটা আসলে একটা অন্য রকমের মুভমেন্ট। ঢাকা শহরের মানুষ যারা থাকেন তারা হয়তো বা ওই রকম আমেজটা পান না, কিন্তু গ্রামে যারা আমরা থাকি, আমরা মুন্সিগঞ্জে থাকি, হয়তো এটা আমরা শহরের দিকে থাকি, মুন্সিগঞ্জের শহরের দিকে থাকি, বাট আমরা কিন্তু এক হিসাবে গ্রামের মধ্যেই থাকি। তো এই গ্রামে যারা আমরা থাকি তাদের কিন্তু এই পিঠাপুলির যে আয়োজনটা খুব ঘন ঘন কিন্তু আমরা এটা উপভোগ করি। এবং বর্তমানে কিছু বছর যাবত এটা হয়েছে যে পিঠা উৎসব নামে একটা মেলা কিন্তু হয়ে থাকে। এবং আমি জানি না মুন্সিগঞ্জের বাইরে এটা আসলে কতটা জনপ্রিয়, আমাদের মুন্সিগঞ্জ কিন্তু বেশ জনপ্রিয়, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তো এই পিঠা উৎসবের মাধ্যমে কিন্তু আমাদের মনের পছন্দের যে পিঠাগুলো আছে
আছে সেই পিঠাগুলোকে তো আমরা এক জায়গা থেকে পেয়ে থাকি। যাই হোক, আমরা উদ্যোক্তার কথা থেকে আসলে পিঠার উৎসবে চলে গেছি। দর্শক, চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল আছে আমাদের সাথে আজকে যুক্ত আছেন। গয়না মেলা নামক প্ল্যাটফর্মের ওনার উর্বশী দে আপু আছেন। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনাও আমাদের সাথে শেয়ার করেছেন। আপুর কাছে আমি আসলে কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন রাখতে চাচ্ছি, যে প্রশ্নগুলো আসলে আমার দর্শক এবং আমার ব্যক্তিগত জানার জন্য, এবং আমি আশা করি এই প্রশ্নের উত্তরগুলো যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা জানলে হয়তো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনি যেটা বলেছেন যে আপনি ন্যাশনাল ওয়াইজ আপনি মুন্সিগঞ্জ জেলার বাইরে গিয়েও আপনার প্রতিষ্ঠানকে আরো পরিধি বৃদ্ধি করতে চান। মানে আমি আপনাকে জাস্ট এক কথা একটা প্রশ্ন করতে চাই যে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে মানে আপনার প্রতিষ্ঠানে তারা কেন যাবে, কি কি সেবা আপনারা দিয়ে থাকবেন, আরেকবার যদি আমার দর্শকদের উদ্দেশ্যে, মানে অনেক আপনার মতো প্ল্যাটফর্ম তো অনেকেই আছে, তো আপনার প্রতিষ্ঠানে মানুষ কেন যাবে সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন প্লিজ। প্রথমত হচ্ছে আমার প্রতিষ্ঠানে যাওয়ার কথা হচ্ছে আমি চেষ্টা করি সবসময় সব কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। যেমন আমরা যারা ব্যবসা করি তাদের প্রত্যেকের উচিত যে আমি লাভটা কম করব কিন্তু প্রোডাক্টটা আমি কাস্টমারকে ভালো দিব। যেই ক্ষেত্রে হচ্ছে আমার কাস্টমারটা অন্য কোথাও আরো কমে প্রোডাক্ট পেলে হচ্ছে সেইখান থেকে স্কিপ করে আমার কাছে চলে আসবে। যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস অনেক কম রেখে ফেলি তখন হয়তো কাস্টমার ভাবতে পারে যে এটা নকল অথবা হচ্ছে প্রোডাক্টটা ভালো না। কিন্তু আমরা যদি সামঞ্জস্য রেখে ভালো প্রোডাক্ট একটা কাস্টমারকে দিতে পারি এবং সে যদি সেটাতে স্যাটিসফাই হয় অবশ্যই সেকেন্ড টাইম হচ্ছে আমার শপেই আসবে। আর আমি ভাইয়া সবসময় কোয়ালিটি মেনটেন করি, যে আমি সেল করব, হ্যাঁ আমি অল্প পরিসরে সেল করব, অল্প লাভে সেল করব, কিন্তু আমার প্রোডাক্টটা থাকবে বেস্ট। যেটা হচ্ছে কেউ ব্যবহার করার পরে সে যাতে বলতে না পারে আমি গয়নামেলা থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি কিন্তু প্রোডাক্টটা আমি ভালো পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি আপনার প্রতিষ্ঠানকে নিয়ে আমার মতো করে আমি প্রেজেন্টেশনটা করি। গয়নার মেলা হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি একদম আপগ্রেড এবং আপডেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকে জানে না। আপডেট হতো সাম্প্রতিক সময় যেগুলো পাওয়া যায় বা সাম্প্রতিক সময় যে অবস্থান সেটাকে আপডেট বলে। আর আপগ্রেড বলে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা বিষয়ের যখন ওই জিনিসটার একটু উন্নতিকরণ করা হয় তখন এটাকে আপগ্রেড বলে। তো আপডেট এবং আপগ্রেড যে কোনো ধরনের জুয়েলারি, কসমেটিক্স এবং আপনার আছে। তাহলে আমরা কেন উর্বশী আপুর দোকানে যাব? এই যে জিনিসটা বললাম, অনেকে হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে বুঝতে পারেনি যে গয়না মেলা হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এক ছাদের নিচে আপনি আপডেট এবং আপডেট সকল ধরনের জুয়েলারি, কসমেটিক্স এবং মেয়েদের ড্রেস আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিছু আর্টিফিশিয়াল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, যেমন আর্টিফিশিয়াল চুড়ি, আপনার মনের পছন্দের রং, পছন্দের কালার, পছন্দের ডিজাইন গয়না মেলা প্ল্যাটফর্ম থেকে। তো আশা করি গয়না মেলা নিয়ে যাদের প্রশ্নটা ছিল জুয়েলারি নিয়ে কাজ করছে এবং অনেকে কাজ করছেন অর্গানিক একজন উদ্যোক্তা, আমি বলবো আপনি সফল উদ্যোক্তাদের কাতারে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। কেন? যখন একজন উদ্যোক্তা তার কর্মদক্ষতার মাধ্যমে আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সক্ষম হয় তখন আমি মনে করি ব্যক্তিগতভাবে তিনি একজন সফল উদ্যোক্তা। তো এই যে একজন সফল উদ্যোক্তা হিসেবে যারা উদ্যোক্তা আছেন, যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, সফলতার পিছনে দৌড়াচ্ছেন বা সফল হওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত মতামত এবং অভিমত যদি আপনি শেয়ার করতেন। সবার প্রথমে বলবো যে মেয়ে মানুষ হিসেবে যদি আমি বলি যে আমি মেয়ে মানুষ হিসেবে বলবো যে ব্যবসায়িক দিকগুলো থেকে অনেক রকম হচ্ছে কথা আসতে পারে অথবা হচ্ছে অনেক স্ট্রাগল আসতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যেটা মাথায় রাখি যে আমার এই কাজটা করতে হবে, আমি এটাকে আমার সাথে হচ্ছে অ্যাড করেছি। যেমন আমরা ফ্যামিলিতে চেষ্টা করি কি সবার সম্পর্ক একসাথে বেঁধে রাখার জন্য, সবাই একসাথে থাকার জন্য। তো আমার এটা চিন্তা করতে হবে যে আমি যদি কোনো কাজ করি ওই কাজটা হচ্ছে আমার জীবনের সাথে যুক্ত। তো আমার সেটা করতে হলে হচ্ছে আমার নিজের জায়গায় হচ্ছে স্ট্রং থাকতে হবে। কে কি বলতেছে, মানুষের কথা হচ্ছে যে পাছের লোকে কিছু বলে কথায় আছে, মানে পেছন থেকে আপনাকে অনেক মানুষ অনেক কিছু বলবে, কিন্তু সেই কথাগুলো না ধরে আপনাকে পজিটিভ কথাগুলো কে বলছে বা কে হচ্ছে আপনাকে বলতেছে যে তুমি এগিয়ে যাও, আপনি তার অনুপ্রেরণা পেয়ে হচ্ছে আপনি এগিয়ে যাবেন। যেমন হচ্ছে আপনাকে পেছন থেকে কেউ বলতেছে যে তোমার জন্য এটা ভালো না, আপনি চিন্তা করবেন যে আপনার জন্য আসলেই এটা ভালো কিনা। যদি আপনার মনে হয় যে আপনি ভালো মনে করছেন তাহলে আপনি সেটা করে যাবেন। যেমন আমার ফ্যামিলিতে মাঝে মধ্যে যদি আমার মা আমাকে কিছু বলে যে তোমার জন্য এটা ঠিক না, তুমি এটা করবে না, যেটা সবার মাই বলে, তো আমি চিন্তা করি যে আসলে এটাকে আমার জন্য ঠিক কিনা।
যদি আমার মনে হয় যে আমার জন্য ঠিক, তাহলে কিন্তু আমি সেই পথটাই বেছে নিই। সেটা আমার মা না বলুক অথবা হ্যাঁ বলুক, আমি ওটাই বেছে নিই। আমি বলবো যে কে কি বলছে, মানে কে কি বলছে এটাই আসে, যে কে কি বলছে সেই কথাটা আমি আমার একদম সাইড করে ফেলবো, এবং আমার মন কি চাচ্ছে এবং আমি যেটা করছি সেটা আমার জন্য ভালো কিনা সেটা আমি চিন্তা করে আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাব। একদম আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আপু। আপনি খুব সুন্দর গান করেন, আমি দেখলাম কমেন্টের মাধ্যমে অনেকেই কিন্তু আপনার কাছে গান শুনতে চেয়েছেন। তো আরেকটা গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং শ্রোতাদের উদ্দেশ্যে, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের উদ্দেশ্যে কি আরো একটা গান, কিছু লাইন যদি আপনি গেয়ে শোনাতেন, আমরা আসলে খুব কৃতজ্ঞ থাকতাম আপনার প্রতি। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। এই গানটার মাধ্যমে আমি আসলে আপুর যে আইকিউ সেন্স, সেই সেন্সটা আসলে করলাম, যে আপুকে আমি যে প্রশ্নটা সবার শেষ করেছিলাম যে উদ্যোক্তাদেরকে নিয়ে আপনারা আসলে কথাটা শেয়ার করেন, সেই কথার রেশ ধরে আপু খুব সুন্দর একটি গান কিন্তু গেয়ে শোনালেন আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে। আমি জানি না আসলে গানটা, আপু যেহেতু আপনি গান নিয়ে চর্চা করেন, এই গানটা আসলে কার লেখা এবং কার গাওয়া, আপনি কি বলতে পারবেন? আমার সঠিক ভাইয়া জানা নেই। আচ্ছা, এই গানটা আমিও মানে আজকে উর্বশী আপুর গান শোনার পর আমারও কেন জানি একটু একটু গান গাইতে ইচ্ছে করে। এই গানটা আমিও এক সময় গাইতাম, যদিও আমি গান পারি না, কিন্তু আমি কিন্তু গান গাইতাম একটা সময়, মানে মানে সারাদিন একটু গুনগুন গুনগুন করতে থাকতাম। তো এই গানটাও একটা সময় আমি শুনতাম, যদি আমার ভয়েস হয় কিনা আমি জানি না, আমি একটু ট্রাই করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই গানটা আসলে ভাইয়া কিন্তু খুব সুন্দর গান করে। না, আমি আসলে গান পারি না, সত্য কথা। আমি গানের লিরিক্স, আমি শুধুমাত্র টাইটেল যে ট্র্যাক গুলো থাকে সেই গানগুলো আমি পারি, তারপরে আসলে গান পারি না। আর গান গাওয়ার আমার অভ্যাস নেই। যারা আমাদের দর্শক আছেন তারা জানেন যে দীর্ঘ প্রায় 5 বছর যাবত আমি এখানে আছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন, ভাই একটু গান শোন, গান শোন। আমি গানের ওই দুইটা লাইনের উপরে তৃতীয় লাইনটা ভুলে যাই, এটা আমার অভ্যাস। তো যদি গানের লিরিক্স মনে রাখতে পারতাম, আমিও হয়তো বা উর্বশী আপুর সাথে যে বলতাম যে আপু আমিও আপনার সাথে গান শিখবো, আমাকে একটু ভর্তি করিয়ে দিন। কিন্তু আসলে আমার ওই লিরিক্স মনে থাকে না, তো গানের 14টা বেজে যাবে। এমনি তো আমার সুরে তো 12টা বাজে, আবার যখন আমি লিরিক্স ভুলে যাবো তখন 14টা বেজে যাবে। যাই হোক, ব্যক্তিগত জীবনে যদি আপনি এনজয় করতে চান আপনার প্রত্যেকটা মোমেন্ট, অবশ্যই আপনাকে হাসি তামাশা, হাসি ঠাট্টার মধ্যে কিন্তু থাকতে হবে। তো সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। হাসি খুশি রাখার জন্য যতটুকু যা করা প্রয়োজন সেটাই করবেন, কারণ হাসি থাকলে আপনার প্রাণ উজ্জীবিত থাকবে, হাসি থাকলে আপনার মন ভালো থাকবে, হাসি থাকলে আপনার মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করবে। আপনি একটু ট্রায়াল করে দেখে, যারা অনেকে আছেন আমরা গোমরা মুখ মানুষ, মানে একদম হাসতে চাই না, কথা বলতে চাই না, কারোর সাথে মিশতে চাই না, সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন থাকবে, হাসবেন, কথা বলবেন, অন্য কারোর সাথে কথা না বলেন, একা একা নিজের সাথে কথা বলবেন। আমি যে কাজটা আগে করতাম, যে আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বকবক করতাম। আমি আজকে উপস্থাপনা করছি, আমি একটা সময় হয়তো বা ঠিক মতো মাইক্রোফোনের সামনে কথাও বলতে পারতাম না। চর্চা করেছি, চর্চা করতে করতে হয়তো বা এখানে এসেছি। চর্চা করুন, আপনি অন্য কারোর সাথে কথা না বলেন। আজকে উর্বশী আপু আছেন, আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম সময় অনুষ্ঠানগুলোতে কিন্তু কোনো দর্শক কোনো অতিথি কিন্তু থাকে না। আমাদের কিন্তু একাই 1.5 ঘন্টা আমাদের অনবরত কথা বলার আগে। তো চিন্তা করুন, একটা মানুষ 1.5 ঘন্টা অনবরত কথা কখন বলতে পারে? যখন সে তার নিজের সাথে একা একা কথা বলে একটা অভ্যাস তৈরি করে ফেলে। যখন আপনি কাউকে বা কারোর সাথে আপনি বন্ধুত্ব তৈরি করতে চাচ্ছেন না, আপনি নিজের সাথে বন্ধুত্ব তৈরি করেন, আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ফিলোসফিতে চলে গিয়েছিলাম, আমরা আসলে উদ্যোক্তার কথা অনুষ্ঠানে আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবার শেষ যে বিষয়টা আপু থেকে জানতে চাচ্ছি, এই যে আপু
রেডিও বিক্রমপুর 99.2 FM। ঢাকা বিভাগে বাংলাদেশে অনেকগুলো কমিউনিটি রেডিও আছে, এর মধ্যে ঢাকা বিভাগ, ঢাকা ডিভিশনে মাত্র একটা কমিউনিটি রেডিও আছে, সেটা হচ্ছে রেডিও বিক্রমপুর, এবং সেটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে। এবং এই রেডিও বিক্রমপুর একটা নিয়মিত আয়োজন হচ্ছে উদ্যোক্তার কথা, যে উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে, একদম শ্রীনগর, সিরাজদি খান, লৌহজং, গজারিয়া থেকে, যদিও সত্য কথা এখন পর্যন্ত আমরা কাউকে আনতে পারিনি কারণ আমাদের ট্রান্সপোর্টের সমস্যা এই জন্য, এবং আমাদের সব প্রোগ্রামের সময়কালটা এরকম একটা সময় যে কেউ প্রোগ্রাম করে আসলে গজারিয়া ব্যাক করতে পারবে এরকম খুব ডিফিকাল্ট মুভমেন্ট হয়ে যায়। তো মুন্সিগঞ্জে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, যেমন আপনি আজকে এসেছেন গয়নাগাটি নিয়ে কাজ করেন, অনেকে এসেছে যারা আর্টিফিশিয়াল কসমেটিক বা অর্গানিক কসমেটিক নিয়ে কাজ করে, অনেকে এসেছেন অর্গানিক খাবার নিয়ে কাজ করেন, অনেকে হোমমেড ফুড নিয়ে কাজ করেন, অনেকে ড্রেস নিয়ে কাজ করেন, বিভিন্ন ক্যাটাগরির আমাদের উদ্যোক্তা কিন্তু এসেছেন। এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান এবং এই রেডিও বিক্রমপুরকে নিয়ে আপনার মনের অনুভূতি যদি আপনি একটু প্রকাশ করতেন আমার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে। আহ, এই মানে আমার বিজনেস লাইফে আসার পরে এই প্রথম হচ্ছে আমি কোথাও এরকম লাইভে কথা বলছি। ধন্যবাদ হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM কে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং বেসিক্যালি আরো হচ্ছে বেশি বেশি থ্যাঙ্কস হচ্ছে ভাইয়াকে। আসলে ভাইয়া যদি আমাকে হচ্ছে এইখানে না ডাকা হতো বা ভাইয়া যদি আমাকে এইখানে আসার কথা না বলা হতো, আমি আসলে এই সুযোগটা পেতাম না। এবং পাশাপাশি ধন্যবাদ দিব হচ্ছে আমার গয়না মেলার হচ্ছে সকল কাস্টমারকে যারা আমার হচ্ছে এই লাইভটা দেখছেন, এবং পাশাপাশি এর বাহিরেও যারা যারা এই লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মুন্সিগঞ্জেই যে এরকম একটা এফএম আছে, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া। ভাইয়া যেহেতু বলেছে যে বিভাগে, ঢাকা বিভাগে একটাই শুধু এই Community প্রতিষ্ঠান, radio, হ্যাঁ জি। হ্যাঁ আছে। তো এটার জন্য আমরা গর্বিত, মুন্সিগঞ্জের সকলে গর্বিত, এবং হচ্ছে আবারও ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে ভাইয়াকে, এবং পাশাপাশি হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM কে ধন্যবাদ। আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। অবশ্যই আপনারা, আমি না শুধু না, আমার পাশাপাশি হচ্ছে সকল নারী উদ্যোক্তাদের জন্য হচ্ছে সবাইকে সাপোর্ট করবেন, এবং আমরাই যদি চাই আমরা হচ্ছে একটা নারীকে এগিয়ে নিয়ে যেতে পারি, আবার আমাদের 2-4টা কথাতেই হচ্ছে আমরা নারীকে একদম পিছিয়ে দিতে পারি। তো আমি চেষ্টা করব যে মানুষ ভালো এবং খারাপ যেটাই করুক না কেন, আপনারা সবাইকে হচ্ছে সাপোর্ট করবেন এবং আমাদের মতো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন। আমি যেমন একটা পর্যায়ে আছি, আমি জানি আমার মতো এরকম অনেক নারী উদ্যোক্তা আছে যারা মুন্সিগঞ্জের কাজ করছে। সবার জন্য হচ্ছে আমার অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল, দোয়া রইল, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবং ভাইয়াকে বেসিক্যালি আবারও থ্যাঙ্কস, ধন্যবাদ ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু দেখতে চাচ্ছি কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আমাদের সাথে যুক্ত ছিলেন আজকে আরিফ হাসিনা যুক্ত ছিলেন আমাদের সাথে, অনন্যা রহমান যুক্ত ছিলেন আমাদের সাথে, সাইমন মিজি যুক্ত ছিলেন, স্বর্ণা বিশ্বাস যুক্ত ছিলেন আমাদের সাথে, বর্ষা গাজী যুক্ত ছিলেন, দেখতে পাচ্ছি আব্দুল আল নুমান যুক্ত ছিলেন, স্বর্ণাদি যুক্ত ছিলেন, আরো অনেকে কিন্তু যুক্ত ছিলেন, মামুনুর রশিদ যুক্ত ছিলেন, তৃষা ইসলাম যুক্ত ছিলেন, সাজবা বিনতে আব্দুল বারী যুক্ত ছিলেন। যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল বিনের বাড়ি কিন্তু ছিলাম ঠিক সন্ধ্যা 5:30 থেকে আপনাদের সাথে, এবং আজকে কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন অতিথি হিসেবে গয়না মেলা নামক প্ল্যাটফর্মের ওনার এবং শতাধিকারী উর্বশী দে আপু। তিনি কিন্তু তার উদ্যোক্তা জীবনে পথ চলার গল্প থেকে শুরু করে তার ভবিষ্যৎ পরিকল্পনা, এমনকি আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে তার বিশেষ বাণী তিনি কিন্তু শেয়ার করেছেন। যদি আমাদের কোনো উদ্যোক্তা তাদের ব্যক্তিগত জীবনের কথা বা পথ চলার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কাজটা করতে হবে, প্রথমে চলে যেতে হবে আমাদের অফিসিয়াল পেজে www.facebook.com/ এই লিঙ্কে চলে গেলেই পেয়ে যাবেন, www.facebook.com/radiobikrampur99.2 FM এই লিঙ্কে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেখানে আপনি মেসেজ অপশনে গিয়ে আপনার একটি মেসেজ আপনি ড্রপ করতে পারেন যে আমি আসতে চাচ্ছি উদ্যোক্তার কথা অনুষ্ঠানে, অথবা ব্যক্তিগতভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি একটি আইডি পাবেন, সেই আইডিতে আপনি নক করে SMS এর মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চাচ্ছেন। অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এবং আপনাদের সাথে করার জন্যই আমাদের এই আয়োজন। এবং অবশ্যই
প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক বিকাল সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের রেডিও বিক্রমপুরের সাথে থাকবেন, আমাদের উদ্যোক্তা কত অনুষ্ঠান দিয়ে শুনবেন। এছাড়াও প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন রকম আয়োজন কিন্তু সম্প্রচারিত হয় আমাদের রেডিও বিক্রম থেকে। আমাদেরকে শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আমরাই হচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।